রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। কণ্ঠস্বরের নমুনা দিতে ভয় ভাইপোর, এবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি অভিষেকের। 20 বছরে প্রথমবার আদালতের বাইরে কেঁদেই ফেললেন বিকাশ রঞ্জন, কি ঘটল কোর্টরুমে জানেন? প্রতীক নয়, ছবি যথেষ্ট, মমতার জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়ল ভিড়। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। চাইলেই ভাড়া দিতে পারবেন মহিলারা, কাদের জন্য পিঙ্ক কার্ড স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। সিআইডিকে কণ্ঠস্বরের নমুনা দিতে ভয় ভাইপোর, হাইকোর্টে প্রধান বিচারপতিকে এবার চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক বেঞ্চে নয়, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলাটি একটি নির্দিষ্ট বেঞ্চ দেওয়া হোক। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি, কিন্তু আদালতে অনুমতি নিয়ে নমুনা সংগ্রহ দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন তদন্তকারীরা। তখন পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে অবশ্য কোনো স্থগিতাদেশ বা আইনি রক্ষা কবচ দেয়নি আদালত। উল্টে এই সংক্রান্ত মূল মামলা অন্য বিচারপতির ইজলাসে বিচারাধীন থাকায় অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গতকাল মামলাটি ফেরত চলে গিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির চিঠি দিয়ে মামলার জন্য বেঞ্চ চাইলেন অভিষেক। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? তখন বিধানসভা প্রচার চলছে জোর কদমে। নির্বাচনী জনসভায় অভিষেক বলেছিলেন 4 তারিখ ভোটের ফল ঘোষণার পর ডিজে বাজাবে। তার বিরুদ্ধে উস্কানি ও হুমকি দেওয়ার অভিযোগে বাগুইআটি ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর করা হয়েছে। সেই মামলার তদন্তে সিআইডি ভবানী ভবনে ডেকে পাঠিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এর আগে ডিজে মামলার তদন্তে কালীঘাটে অভিষেকের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। তখন অবশ্য বাড়িতে ছিলেন না তিনি, ফলে নোটিশ ধরানো নিয়ে জটিলতা তৈরি হয়। অভিষেক বলেন, নির্বাচন চলাকালীন আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজবে। নির্বাচন যখন চলছে আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে তো ছিল না। হলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? কমিশন ব্যবস্থা নিল না কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূল নেতাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। নির্বাচন কমিশনকে যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে অমিত শাহের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হতো। অমিত শাহের বিরুদ্ধে পদক্ষেপ করার কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ মামলার শুনানিতে এক আবেগঘন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেন আইনজীবী এবং আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ। শুনানি শেষে এজলাস থেকে যখন আইনজীবীরা একে একে বেরিয়ে আসছিলেন, ঠিক তখনই এক আবেগপূর্ণ মুহূর্তের কথা তুলে ধরেন আইনজীবী শামীম আহমেদ। বর্ষিয়ান আইনজীবী তথা বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত শক্ত করে ধরে তিনি উপস্থিত সবাইকে দাঁড়াতে বলেন। শামীম আহমেদ আবেগঘন কণ্ঠে সংবাদ মাধ্যমের সামনে বলেন, গত 20 বছরের ইতিহাসে এই প্রথমবার আমি দেখলাম যে হকারদের পক্ষে সওয়াল করার সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চোখ অস্ত্র সজল হয়ে উঠেছিল। শামীম আহমেদ আরও যোগ করেন, পেশাদারি আবেগের এমন এক অনন্য টান না থাকলে হকারদের পক্ষে এই ধরনের নিখরচায় জোরালো আইনি লড়াই করা সম্ভব নয়। সহকর্মীর মুখে নিজের এই প্রশংসার দৃশ্যতই কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। নিজের কোনো ব্যক্তিগত প্রচার হোক তা হয়তো তিনি চাননি, তাই এই বক্তব্য চলাকালীনই কিছুটা কুণ্ঠিত বোধ করে তিনি সেখান থেকে সরে যান। এজলাসে যার তীক্ষ্ণ সওয়াল এবং রাশভারী ব্যক্তিত্ব দেখতে সবাই অভ্যস্ত, হকারদের মতো শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই তার এই আবেগ এবং চোখের জল উপস্থিত সহকর্মীদের গভীরভাবে নাড়া দিয়েছে। তবে একজন বামপন্থী হিসাবে নিজের শ্রেণীর মানুষের প্রতি এই গভীর সহমর্মিতা তার কাছ থেকে প্রত্যাশিতই ছিল বলে মন্তব্য করছেন রাজনৈতিক ও সামাজিক মহলের একাংশ।
ভাঙনধরা তৃণমূল আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলটি আর আগের মতো শক্ত অবস্থানে ফিরতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু। ভাঙনধরা তৃণমূল আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলটি আর আগের মতো শক্ত অবস্থানে ফিরতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একসময় যে দল রাজ্যের শাসন ক্ষমতায় ছিল এবং পাড়ায় পাড়ায় যাদের সাংগঠনিক দাপট দেখা যেত, সেই দলের একাংশ বর্তমানে জেলবন্দি বা অন্য রাজনৈতিক শিবিরে আশ্রয় নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার দক্ষিণ কলকাতায় নজর কাড়ল একটি তৃণমূল কর্মী সভা। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে এই কর্মী সভার আয়োজন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বৈষ্ণব চট্টোপাধ্যায়। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় উপস্থিত ছিলেন না, তবুও কর্মীদের মধ্যে উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভা ঘিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বলে জানা গেছে। দলীয় সূত্রে একাংশের মতে এই কর্মী সভা মূলত সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ের দলীয় বিভাজন ও আসল তৃণমূল নিয়ে চলা বিতর্কের প্রেক্ষিতে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সভায় উপস্থিত একাধিক কর্মী ঋতব্রত শিবিরকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে। তাদের দাবি, দলের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে এবং প্রকৃত তৃণমূলের পরিচয় নিয়ে অনাবশ্যক বিতর্ক তৈরি করা হচ্ছে। এক কর্মী বলেন, এটা হিমশৈলের চূড়া মাত্র, আসল ভিড় আগামী দিনে আরো দেখা যাবে। যারা ডিম ছোড়া রাজনীতি করছে তাদের ভবিষ্যৎ মানুষই নির্ধারণ করবে। তিনি আরো দাবি করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একাধিক রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এবার সাধারণ মানুষই তাকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন। তার বক্তব্যে রাজনৈতিক কথাকে সুরও স্পষ্ট ছিল। অন্য এক কর্মী সভায় বলেন, কে আসল তৃণমূল তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাটির মানুষ, তার নেতৃত্বের জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধু তার নাম আর ছবি থাকলেই যথেষ্ট, কোনো প্রতীক লাগবে না, ছবিটাই এনাফ এনাফ এনাফ। এই মন্তব্য ঘিরে সভায় উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের বক্তব্য দলের প্রতি আনুগত্য প্রদর্শনের পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজনের জল্পনাকেও আরো উস্কে দিতে পারে। সভায় উপস্থিত নেতৃত্ব সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান বলে জানা যায়। তারা জানান, তৃণমূলের মূল শক্তি তার কর্মীভিত্তিক সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক। সেই সম্পর্ককে আরো দৃঢ় করাই এখন প্রধান লক্ষ্য। ভাঙন ধরা তৃণমূল আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলটি আর আগের মতো শক্ত অবস্থানে ফিরতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একসময় যে দল রাজ্যের শাসন ক্ষমতায় ছিল এবং পাড়ায় পাড়ায় যাদের সাংগঠনিক দাপট দেখা যেত, সেই দলের একাংশ বর্তমানে জেলবন্দি বা অন্য রাজনৈতিক শিবিরে আশ্রয় নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার দক্ষিণ কলকাতায় নজর কাড়ল একটি তৃণমূল কর্মী সভা। বঙ্গে ভোট প্রচারের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিনরাত বাক্যবাণে বিদ্ধ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের সঙ্গে ছন্দ মিলিয়ে জ্ঞানেশ কুমারকে বারবার ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রেও সামনের সারিতে ছিল তৃণমূল। কালের চক্রে এবার সেই জ্ঞানেশ কুমারের হাতে নির্ধারিত হতে চলেছে মমতা তৃণমূলের ভাগ্য। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার সিইও অফিসে গিয়ে ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তথা আসল তৃণমূল গঠন করা কমিটির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দিয়ে এসেছেন। দাবি করে এসেছেন আসল তৃণমূল তারাই। দলের কর্মসমিতিও নতুন করে গঠিত হয়েছে। সেদিনই দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার সময়ও চেয়েছিলেন তারা। বৃহস্পতিবার কমিশন সেই সময় দিয়েছে। দিল্লির নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা 12টার সময় ঋতব্রত পন্থীদের 10 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করবেন। ঋতব্রতরা যে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে জ্ঞানেশ কুমারের কাছে দলের প্রতীক ও তহবিলের অধিকার দাবি করতে চলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার জন্য বুধবার বিকালে দিল্লি রওনা দেবেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা। চলতি মাসে কলকাতার এক 5-তারা হোটেলে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন বিরোধী দলনেতা। সেখানে তৃণমূলের চেয়ারপারসন পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অরূপ রায়কে নির্বাচন করা হয়েছে।
সেই সঙ্গে 30 সদস্যের একটি কার্যকরী কমিটিও গড়েছেন ঋতব্রতরা। সূত্রের দাবি, জ্ঞানের সাক্ষাতে সেই অধিবেশনের মিনিট জমা দেবে আসল তৃণমূল। ঋতব্রত শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন ধরে আগে যে কর্মসমিতি ছিল সেটার মেয়াদ শেষ হয়েছে, তাই ওই কর্মসমিতি অবৈধ। সূত্রের দাবি, জ্ঞানেশ কুমারের কাছে ঋতব্রত শিবির দাবি করবে শুধু যে পরিষদীয় দল নয়, দলের সংগঠনও তাদেরই সঙ্গে, ফলে দলের প্রতীক এবং তহবিল তাঁদের প্রাপ্য, যার অর্থ বৃহস্পতিবারে সরকারিভাবে তৃণমূলের প্রতীক নিয়ে আইনি লড়াইটা শুরু হয়ে গেল, যে লড়াই এখন বহুদূর গড়াবে। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল কমিশনে চিঠি দিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন। দলের নতুন কমিটির সদস্যের নামও আলাদা করে জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এই জল বহুদূর গড়াবে। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসার পরে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য। এই ব্যবস্থা চালু করার পর থেকেই বিষয়টি নিয়ে নানান মহলে আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে কর্মজীবী ও আর্থিকভাবে স্বনির্ভর বহু মহিলা জানান, তারা নিজের ভাড়া নিজেরাই বহন করতে সক্ষম। তাই সবার জন্য এক নিয়ম না রেখে যারা সত্যি এই সুবিধা নিতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা করার দাবি উঠেছিল। এবার সেই দাবি মেনে পদক্ষেপ নিল রাজ্য সরকার। কাদের জন্য পিঙ্ক কার্ড জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, খুব শীঘ্রই মহিলা যাত্রীদের জন্য চালু করা হবে পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলে কেবল সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ মিলবে। অর্থাৎ ভবিষ্যতে প্রত্যেক মহিলা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার আওতায় থাকবেন না, বরং যারা ইচ্ছুক তারাই আবেদন করে কার্ড সংগ্রহ করবেন। বর্তমানে সরকারি বাসে মহিলাদের জন্য জিরো ভ্যালু টিকিটের ব্যবস্থা চালু রয়েছে। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মহিলাদের জন্য সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট চালু করেছি, কিন্তু এই সুবিধা চালু করার সময় যেহেতু আমরা বেশি সময় পাইনি, তাই আমরা একটি পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ড করে দেব, যাতে যে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে চান তারাই পাবেন। সরকারি বাসে যে সকল মহিলারা ভাড়া দিতে যেতে চান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা বোনেরা তারা বলেছেন, আমি টিকিট কাটতে চাই কারণ সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে বাসে অফিস যাতায়াত করতে চাই না। আমি তাদের জানায় যে তারা এরকম অর্থনৈতিক সহায়তার কর্মসূচি যাতে ছাত্রী বা চা বাগানে শ্রমিক চিকিৎসা করতে আসা গ্রামের মহিলাদের মতো যাদের সত্যিই প্রয়োজন তারা পান, সেটা নিশ্চিত করছেন। সরকারি হিসাব অনুযায়ী এই বিনামূল্যের বাস পরিষেবা চালিয়ে যেতে বছরে প্রায় 300 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সাধারণ মানুষের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এই খরচ বহন করা হবে বলেও তিনি স্পষ্ট করেন। এদিন পরিবহনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাতেও নতুন উদ্যোগের ঘোষণা করা হয়। গর্ভবতী মায়েদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে 102 নম্বর পরিষেবার আওতায় 200টি নতুন অ্যাম্বুলেন্স চালু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে মহিলারা আরও সহজে সহায়তা পান। আগামী দিনে এই উদ্যোগগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেদিকে এখন নজর থাকবে সাধারণ মানুষের।